আমরাও তাই। আমরা তাই আজকে আপনাদের সেই আকুলতায় আমরা তাই আজকে আপনাদের সেই আকুলতায় ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখাবো নেতাজিকে কতবার কিভাবে বিসর্জন দেওয়ার চেষ্টা হয়েছে। দেখুন, সায়গান থেকে উড়ে গেলেন নেতাজি, কোথায় গেলেন শুনুন প্রীতম সিং কি বলছেন। We were going to Russia. So have you discussed with about that? Yes. আমরা রাশিয়া যাচ্ছিলাম। নেতাজিকে জাপান সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছিল রাশিয়া যাওয়ার। এরপর দুর্ঘটনার খবরটা পাই। उसके बाद क्या हुआ? उसके बाद हुआ कि ऐसे हुआ कि আমরা বিশ্বাস করি আমাদের 20 তারিখে নেতাজিকে অনুসরণ করার জন্য জাপান সরকার প্লেনের ব্যবস্থা করেছিল। হ্যানয়ে পৌঁছানোর দুদিন পর দুর্ঘটনার খবরটা পাই। by evening we reached Hanoi. और फिर জাপানিরা বলে ওই খবর বিশ্বাস করো না, তোমরা তোমাদের প্ল্যান মতো এগিয়ে যাও। They said that don't believe in that story, you continue with your plans. প্রীতম সিং যা বলছেন তা সত্যি ভাবার মতো। 18 তারিখ বিমান দুর্ঘটনায় যদি নেতাজির মৃত্যুই হবে, তাহলে 20 তারিখ নেতাজির কাছে পৌঁছানোর জন্য জাপানি কর্তৃপক্ষ কেন বিমানের ব্যবস্থা করে দিয়েছিলেন তাদের? তাছাড়া 18 তারিখের পর নেতাজি কোথায় যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন তার কথাও আমাদের শুনিয়েছেন প্রীতম সিং। 19th मॉर्निंग को नेताजी प्लेन जो है वो साइबेरिया डी से शुरू होता है, मंचूरिया 19 আগস্ট डी से शुरू होता है, দাইরেনে পৌঁছন নেতাজি। उधर लैंड हुए, সেখানে চা খান, সঙ্গে 4টে কলা খান। 4 किले, বাইরে তখন জিপ দাঁড়িয়ে ছিল, एकदम তাতে 3 জন ছিল। जीप में 3 তারা आदमी और নেতাজিকে সীমানা পার করে রাশিয়ায় পৌঁছে দেয়। वापस आगे के ये क्रॉस द बॉर्डर। उसके बाद क्या हुआ? उसके बाद नेताजी was there, he was well treated, he was given a Bangalore, servants, car, etc. Up to 62 he was well looked after. উনিশশো 18 আগস্ট তাইহোকুতে যে বিমান দুর্ঘটনা আদৌ হয়নি, তাতে নেতাজির মৃত্যুরও কোনো প্রশ্ন নেই। কিন্তু জলজান্ত মানুষটা তো আর উবে যেতে পারেন না। কোথায় গেলেন? গেলেন রাশিয়ায়। ভারত সরকারের মহাফেজখানা থেকে একের পর এক তথ্য প্রমাণ উঠে আসছে খোঁজ খবরে। হ্যাঁ, নেতাজি যে রাশিয়ায় আছেন তা জানতেন স্বয়ং নেহেরু, কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সুভাষচন্দ্র বসুর স্বদেশে প্রত্যাবর্তন একেবারেই চাননি তিনি। কারণ সেই প্রত্যাবর্তন ভারতীয় রাজনীতিতে উথাল পাথাল পরিস্থিতি এনে দিতে পারত। নেহেরুর এই ভয়ের জায়গাটাকেই কাজে লাগিয়েছিল রাশিয়া। নেতাজির ঘনিষ্ঠ সহযোগী কর্নেল প্রীতম সিং তো আমাদের জানিয়েছেন 6 দশকে নেতাজিকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে নেহেরুকে হাতে রেখেছিলেন সোভিয়েত প্রেসিডেন্ট ক্রুশ্চেভ। क्रुश्चेव ने इंडियन गवर्नमेंट को धमकाया कि ये नॉन अलाइनमेंट पॉलिसी को छोड़ दो, हमारे साथ आ जाओ पक्के, नहीं तो हम उसको छोड़ने लगे। তাই নাকি? নেতাজিকে ছেড়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন ক্রুশ্চেভ। ये कहने लगे जी ठीक है जी, उसको ना छोड़ो, उसको तो जेल में बंद करो, और हम जैसे आप कहोगे वैसे करेंगे। तब से वो हम राजी हो गए पक्के रशिया के साथ। হ্যাঁ, প্রীতম সিং খুব দৃঢ়ভাবেই মনে করেন নেতাজির ফিরে আসা ঠেকাতে মস্কোর দাদাগিরি মাথা পেতে নিয়েছিলেন নেহেরু। নেতাজি ফিরে না আসুক চেয়েছিলেন নেহেরু, আর ভারতের মতো এক বিশাল দেশ তাদের হাতে থাক এটাই চেয়েছিল রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর জার্মানি জাপানের মেরুদণ্ড যেমন ভেঙে পড়েছিল, তেমনই অস্তমিত হচ্ছিল পৃথিবীজোড়া ব্রিটিশ সাম্রাজ্য। উঠে এলো নতুন দুই শক্তি, একদিকে আমেরিকা, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। দুই সুপার পাওয়ারই তখন পৃথিবীর অন্যান্য দেশকে নিজের পক্ষে টানতে চাইছে। স্টালিনের আমলেই যে সোভিয়েত রাশিয়া তার নিজস্ব লবি বানাতে তৎপর ছিল, এটা মনে করেন নেতাজির নাতি সূর্য বোস। আর ভারতকে হাতে রাখতে হাতিয়ার করা হয়েছিল নেতাজিকেই। স্টালিন যুদ্ধের পরে অনেক দেশের সাথে যুক্ত ছিলেন, মানে ফ্রম দ্য কমিউনিস্ট আইডিওলজি। কিন্তু তা হলেও উনি যেরকম পোল্যান্ডের একজন টপ জেনারেলকে আটকে রেখেছিলেন, তো উনি পোল্যান্ডকে তখন বলেছিলেন যে তোমরা যদি আমার কথা না শোনো, ওকে ছেড়ে দেবো, তারপরে তোমরা বুঝবে।
সো আমার যেটা মনে হয় উনি নেহরুর গভর্নমেন্টের সাথে ওরকম একটা বার্গেন করেছিলেন। স্টালিন তখন নেতাজিকে ইউজ করেছিলেন টু বার্গেন উইথ ইন্ডিয়া, আর এটা নেহরুরও সুবিধা হলো, ব্রিটিশ গভর্নমেন্টেরও সুবিধা হলো। সূর্য বোসের মতে স্তালিনের আমলে যে প্রক্রিয়া শুরু তাই শক্ত জমি পেল ক্রুশ্চেভের জমানা। হ্যাঁ, কর্নেল প্রীতম সিং এর কথাবার্তার সঙ্গে এগুলো একদম মিলে যাচ্ছে। সূর্যবাবু দৃঢ়ভাবে মনে করেন নেতাজির ফিরে আসা আটকাতেই রাশিয়ার স্বার্থ, রাশিয়ার চাপ, রাশিয়ার প্রভাব মেনে নিয়েছিল নেহেরু সরকার। পরে যখন ক্রুশ্চেভ এলো, পরে আমরা তো আমাদের পুরো আর্মির যত কিছু মানে ট্যাঙ্ক থেকে আরম্ভ করে অ্যামিউনিশন থেকে আরম্ভ করে আমাদের এয়ারফোর্সের প্লেন সবই তো রাশিয়ার কাছ থেকে নিয়েছি। কেন? আমরা তো অন্য কোনো দেশের থেকে নিতে পারতাম, এটা কেন করলাম? কোনো একটা কারণ তো থাকতেই পারে। হ্যাঁ, আবল তাবল ইনভেস্টিগেশন করে বলা হচ্ছে নেতাজি মারা গেছে, কিন্তু সেটা যখন অন্য মানে বিদেশি ইন্টেলিজেন্সের রিপোর্টে দেখা যাচ্ছে না, তখন কি করছে ভারত সরকার? তখন নানানভাবে এটাকে চেপে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু চেপে রাখতে পারিনি। আমরা তুলে এনেছিলাম, আমরা এনে দেখিয়েছিলাম আপনাদের একটা ব্রিটিশ ইন্টেলিজেন্স রিপোর্ট। সেখানে দেখবেন কিভাবে কালি বোলানো হয়েছে সত্যিটাকে বিসর্জন দিতে, অর্থাৎ নেতাজিকে বিসর্জন করে ডুবিয়ে দিতে। 1972 সালে পর্যন্ত বন্ধ রাখা ছিল ব্রিটেনের মিলিটারি ইন্টেলিজেন্সের এই ফাইল MI2। 1947 সালের এই ফাইলে লেখা ছিল অ্যাক্টিভিটিজ অফ সুভাষচন্দ্র বোস। নেতাজি যে 1945-এ মারা যাননি, এই রিপোর্ট তারই স্বীকৃতি। তারপর দেখুন অন্য কালিতে পরে কোনো এক সময় অ্যান্ড ডেথ শব্দ দুটো লেখা হয়েছে। সাল নিয়েও কাটাকাটি, সত্য চাপার, সত্য ঢাকার এই চেষ্টা হয়তো কোনোদিনই আর উন্মোচিত হবে না, এমনটাই হয়তো ভেবেছিল ব্রিটিশ গোয়েন্দারা। আমি ফাইল দেখতে বসি, হঠাৎ একটা ফাইল দেখলাম যে দেওয়া আছে যে 1947 অ্যাক্টিভিটিজ অফ সুভাষচন্দ্র বোস বলে দেওয়া ছিল। হঠাৎ একটা অন্য কালিতে একটা দিয়ে করা রয়েছে অ্যান্ড ডেথ। আমি পিটার আর্চারকে ফোন করলাম, পিটার আর্চার নিজে এসে দেখলেন, দেখে বললেন এ কী কাণ্ড। উনি নিজে বলেছিলেন কিন্তু যে এ কী কাণ্ড, অ্যাক্টিভিটিসের সঙ্গে আবার একটা দিয়েছে যে অ্যান্ড ডেথ, অথচ 1947 রয়েছে ফাইলের নাম্বার। না আমি ব্যবস্থা করছি, যে করে হোক এটা নিয়ে গিয়ে হয়তো এর থেকে কিছু একটা নতুন ধরনের MI2 তথ্য খুঁজে পাওয়া যাবে। ওটা তো ক্লাসিফাইড ছিল আপ টু 1972, তারপরে খুলেছে, কিন্তু খোলার পরে ওই জায়গাটা ওনাকেও ভাবিয়ে তুলেছিল। এবং পরবর্তীকালে উনি কিন্তু আমায় জিজ্ঞেস করেছিলেন যে এটার আর কি ফার্দার কোনো হদিশ করতে পেরেছে। আমি সেটা করতে গেলে ব্রিটিশ ইন্টেলিজেন্সে খোঁজ করতে হবে, আমাদের ইন্টেলিজেন্স তো খোঁজ দিতে পারবে না। আরো একটা কথা বলবো যে পারা যায় না, সত্য একদিন ঠিক উপরে উঠে আসে, আর তাই আসছে আজকে। আমাদের পরম সৌভাগ্য আমাদের মাধ্যমে আসছে, তাই আমরা হাতে পেয়ে যাই সেই আমেরিকান ইন্টেলিজেন্স রিপোর্ট, যাতে বলা হচ্ছে যে 1964 সালেও নেতাজির একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল। 1946 সালের 23 মে বম্বে থেকে আমেরিকান কনসুলেট জেনারেল চিঠি দিচ্ছেন ওয়াশিংটনে মার্কিন সেক্রেটারি অফ স্টেটকে। আর্জি জানাচ্ছেন নেতাজির বিমান দুর্ঘটনার খবর খতিয়ে দেখা হোক। সত্যি কি মারা গেছেন নেতাজি? গেলে তার প্রমাণ দরকার। 2 মাসের মধ্যেই 1946 জুলাই মাসে উত্তর এসেছিল আমেরিকা থেকে। এই সেই চিঠির কপি। জানানো হলো না, নেতাজির মৃত্যুর পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। আমেরিকান ইন্টেলিজেন্স করেসপন্ডেন্সের গোপন নথি 1994 সালের নভেম্বরে যেসব পুরনো নথিপত্র প্রকাশ করে দেওয়া হয়েছিল, এটা তারই একটা। অজ্ঞাত কারণে এর কিছু কিছু অংশ কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, কিন্তু তার বাইরেও যা পাওয়া যাচ্ছে রীতিমতো চাঞ্চল্যকর। এই দলিলে সাবজেক্ট সুভাষচন্দ্র বসু। এখানে দেখা যাচ্ছে reference is made to your telephone request on 19th February 1964 that the subject be interviewed by a representative of this office. সাবজেক্টকে ইন্টারভিউ বা জিজ্ঞাসাবাদের কথা বলা হচ্ছে, সাবজেক্ট সুভাষচন্দ্র বসু। ওই নথিতেই দেখা যাচ্ছে এই জিজ্ঞাসাবাদ হয়েছিল 1964 সালের 20 ফেব্রুয়ারি। তাহলে কেন্দ্রীয় সরকারের হাতে কি এসব নথিপত্র নেই? থাকলে চেপে যাচ্ছেন কেন শিবরাজ পাতিলরা? কিসের স্বার্থে, কাদের স্বার্থে? 1964 সাল পর্যন্ত নেতাজি যে বেঁচে ছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা থেকে বেরোনো নথিপত্র থেকে তা পরিষ্কার।
মুখার্জি কমিশন প্রমাণ করেছে নেতাজির বিমান দুর্ঘটনায় মৃত্যু তো দূরের কথা, তাই হকুতে সেদিন কোনো বিমান দুর্ঘটনাই হয়নি। কিন্তু 1945-46-এ সেই অস্থির সময়ে নেতাজির মৃত্যুর গল্প নিয়ে উথাল পাথাল চলছে। শুধু ভারতবাসীরা তাদের প্রিয় নেতার সত্যি খবরটা জানতে চাইছেন এমন নয়, ব্রিটেন আমেরিকার মতো নেতাজির শত্রুপক্ষ জানতে চাইছে সত্যিই কি নেতাজির মৃত্যু হয়েছে। 1946 সালের 2 মে ইন্ডিয়ান পলিটিক্যাল ইন্টেলিজেন্সের এই গোপন নথি পাওয়া গেছে ব্রিটেনের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের লাইব্রেরি অ্যান্ড রেকর্ডস ডিপার্টমেন্ট থেকে। এক ডিআইবি রিপোর্টকে উদ্ধৃত করে এই দলিলে লেখা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে পাওয়া তথ্যে মনে হচ্ছে সুভাষচন্দ্র বসু রাশিয়াতেই আছেন। নেতাজির মৃত্যুর কোনো নিশ্চিত প্রমাণ যে মেলেনি তাও বলা হয়েছে এখানে। বিশেষ উদ্দেশ্য নিয়ে রাশিয়াও যে নেতাজির মৃত্যুর গল্প প্রচার করতে পারে সে ব্যাপারেও সন্দেহ প্রকাশ করা হয়েছে এই দলিলে। এমন নথিপত্র একটা দুটো নয়, আমেরিকা, ব্রিটেন থেকে ভারত, বিভিন্ন মহাফেজখানায় এমন নথিপত্র অনেক। এই সব নথিপত্র একটা জিনিসই প্রমাণ করে, লাগাতার মিথ্যে বলে চলেছে আমাদের সরকার। নেতাজি সংক্রান্ত তথ্য প্রমাণ আড়ালে রাখাই ওদের উদ্দেশ্য। কিন্তু হাত দিয়ে কি সূর্যের আলো ঠেকানো যায়? মিথ্যে দিয়ে সত্যিকেও চিরকাল ঠেকিয়ে রাখা যায়নি, যাবেও না। লড়াকু জাতীয়তাবাদী নেতা হিসেবে যার উঠে আসা, সেই নেহেরুর সঙ্গে পরবর্তীকালে ইংরেজ লর্ড লেডিদের মাখো সম্পর্ক সত্যিই অবাক করে। ওয়াভেলের দেওয়া ঘোরতর অপমানজনক শর্ত মেনে নিয়েছিলেন নেহেরু। উদ্বিগ্ন নেতাজি সুদূর সিঙ্গাপুর থেকে রেডিওতে প্রতিবাদ করলেন এই ঘটনার। আসলে নেহেরুদের সঙ্গে এখানেই তো লড়াইটা ছিল নেতাজির, যে ইংরেজরা আমাদের দেশ দখল নিয়ে লুটে পুটে খাচ্ছে, চাবুক আর বন্দুক লেলিয়ে দিচ্ছে স্বাধীনতা সংগ্রামীদের দিকে। তাদের সঙ্গে হাসি হাসি মুখে মাখামাখিটা কোন দেশপ্রেমিক ভালো চোখে দেখবেন? দেখেননি নেতাজিও, দেখেননি মৌলানা আবুল কালাম আজাদের মতো নেতাও। তার ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইতে নেহেরুর এই নৈতিক পতনের উৎস খুঁজতে গিয়ে আজাদ যা বলেছেন তা অনেকেই জানেন। আজাদ লিখেছেন, লর্ড মাউন্টব্যাটেন যেভাবে নেহেরুকে জয় করে নিয়েছিলেন তা সত্যিই বিস্ময়কর। আজাদের মতে নেহেরুকে বদলানোর পেছনে বড় অবদান লেডি মাউন্টব্যাটেনের। সত্যিই তো, লেডি মাউন্টব্যাটেনের সঙ্গে ভারতের ভাবী প্রধানমন্ত্রীর এই সব অন্তরঙ্গ দৃশ্যকে শুধু ব্যক্তিগত সম্পর্ক বলে এড়িয়ে যাওয়া তো যায় না। এটা পরাধীন ভারতে কংগ্রেসের এক শীর্ষ নেতার সঙ্গে নিষ্ঠুর দখলদার ইংরেজদের যে প্রীতিময় ছবি তুলে ধরে তা বেশ অস্বস্তিকর যে কোনো দেশপ্রেমিকের কাছেই। এখানেই তো নেতাজি নেহেরুদের বিরোধ, আর এই বিরোধের জেরেই দেশের 1 নম্বর মুক্তিযোদ্ধাকে গুরুতর মাসুল গুনতে হয়েছিল। ইতিহাসের এই অনুচ্চারিত কান্না একদিন না একদিন মিথ্যে ইতিহাসকে ভাসিয়ে নিয়ে যাবেই যাবে। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে।